কথা দিয়েও কথা রাখতে পারেনি সরকার। দাবি পূরণ না হওয়ায় ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। দ্রুত ন্যায় বিচার দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবি চিকিৎসক। মোট 10 দফা দাবি বেশ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক। লাইট, রেস্টরুম, ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে। আমাদের বৈঠকে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে সরাসরি জানিয়েছি এবং ইমেলেও বলেছি, এই ভয়ের পরিবেশে আমরা সুরক্ষিত বোধ করছি না। নিরাপত্তার আশ্বাসই সার, কাজের কাজ কিছুই হয়নি। 27শে সেপ্টেম্বর সাগর দত্ত মেডিকেলের ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। 52 দিন পেরিয়ে গেলেও নিরাপত্তার নামে কি পাওয়া গেল? যেই সিসিটিভিকে রাজ্য সরকার তার নিরাপত্তার মূল নিদর্শন বলে প্রচার করতে চাইছে, সেই সিসিটিভি কলেজগুলিতে মোট প্রয়োজনের মাত্র 26% লাগানো হয়েছে এই 50 দিন ধরে। ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায় এবার 10 দফা দাবিকে সামনে রেখে ফের পূর্ণ কর্মবিরতিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। দ্রুত অভয়ের ন্যায় বিচার সুনিশ্চিত করা, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ, রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা, মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করা, হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব, কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করা সহ মোট 10 দফা দাবি জানিয়েছেন তারা। অভয়ার ঘটনার বীজ লুকিয়ে আছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার গভীরে। আমাদের আরেকখানি মূল দাবি ছিল বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় জারি অগণতান্ত্রিক ভয়ের পরিবেশকে নির্মূল করার, সমাজ থেকে এই ভয়ের রাজনীতি এবং কলেজগুলিতে হুমকির সংস্কৃতি অপসারণ করার। আরজি করের মতো একটি ঘটনা ঘটেছে, তার কারণ সেখানে একটি অগণতান্ত্রিক ভয়ের রাজনীতির পরিবেশ তৈরি হয়েছিল। দাবি পূরণ হলেই কর্মবিরতি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন ডাক্তার অনিকেত মাহাতো। প্রশাসনের দিক থেকে এবং সিবিআইয়ের দিক থেকে যদি এই সদর্থক বার্তা আমরা পাই, তাহলে এই কর্মবিরতি কালকেই উঠে যেতে পারে। আমাদের দিক থেকে স্বচ্ছতার কোনো অভাব নেই। যে মুহূর্তে দাবি দাওয়া মিটে যাবে সেই মুহূর্তে কর্মবিরতি উঠে যাবে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ রাজ্য সরকার, এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি। আমি প্রথম থেকেই বলে এসেছি, আর কারো ভরসা নেই, আস্থা নেই, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া। উনি পারছেন না, পারবেনও না। এবং গোটা রাজ্য জুড়ে যে থ্রেট কালচার চলছে, সেই থ্রেট কালচারের কথা ডাক্তারবাবুরাও বলেছেন। তো আজকে আলাদা করে মেডিকেল সেক্টরে বা হেলথ সেক্টরে শুধু থ্রেট কালচার আছে তা তো নয়। 21শে সেপ্টেম্বর কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে কাজে ফেরেন জুনিয়র ডাক্তারেরা। রাজ্য সরকারকে 7 দিনের সময়সীমাও দিয়েছিল আন্দোলনকারীরা, কিন্তু দাবি পূরণ দুরস্ত। সাগর দত্ত মেডিকেলের ঘটনা পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলেছে। রিপাবলিক বাংলা। বাঁকুড়া শহরে বামেদের মিছিলে উত্তেজনা। অভয়াকাণ্ডে বিচারের দাবিতে মিছিল করে বাম, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, শিক্ষক সংগঠন। বাঁকুড়ার ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছতেই পুলিশি বাধার সম্মুখীন হন কর্মী সমর্থকেরা। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের তুমুল ধস্তাধস্তি লাগে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। মাওবাদী যোগ বাংলায় কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি এনআই। আসানসোলের কুলটি, ব্যারাকপুরের পানিহাটি, হাওড়া, কলকাতা, নেতাজি নগর সহ একাধিক জায়গায়, এমনকি মহেশতলাতে চলে তল্লাশি। মঙ্গলবার ভোর থেকে শুরু হয় তল্লাশি অভিযান এবং সেই অভিযান দেখে প্রশ্ন উঠছে, বাংলাতেও কি মাওবাদী যোগ? মাওবাদী যোগের অভিযোগে এনআইএর আতশ কাচে বাংলা। ভিন রাজ্যের মাওবাদী নাশকতার তদন্তে নেমে এ রাজ্যের একাধিক জায়গার নাম জাতীয় তদন্তকারী সংস্থার হাতে। তার ভিত্তিতেই কলকাতা সহ একাধিক জেলায় চলল তল্লাশি।
আসানসোলের কুলটি থানার দিশেরগড়ে সুদীপ্তা পাল নামে এক মহিলার বাড়িতেও চলে এনআইএ ও এসটিএফ এর যৌথ তল্লাশি। 4 থেকে 5 ঘন্টা ধরে তল্লাশি চললো এই ভাড়া বাড়িতে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পাশেই যে বাড়িটি, সেই বাড়িতেই কিন্তু ভাড়া থাকেন সুদীপ্তা পাল। প্রায় 2 বছর ধরে এই বাড়িতেই ভাড়া থাকেন সুদীপ্তা। সেখানেই তল্লাশি চালিয়ে হার্ড ডিস্ক, মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এনআইএ। আমরা একটা শ্রমিক সংগঠন করি কলিয়ারির ঠিকা শ্রমিকদেরকে নিয়ে। সেই কাজটা বন্ধ করার জন্য একটা মিথ্যে কেস সাজিয়ে আমার ঘরে 6টার আগে, একদম বেআইনিভাবে 6টার আগে এনআইএ এসটিএফ তারা এসে ইনভেস্টিগেশন করেছে এবং তারা আমার হার্ড ডিস্ক নিয়ে গেছে, আমার মোবাইল ফোন নিয়ে গেছে। পাশাপাশি পানিহাটির 31 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী এলাকায় একটি বাড়িতে হানা দেয় এনআইএ। মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে শিপ্রা চক্রবর্তী ও তার স্বামী মানবেশ সরকারের বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। ডাকাডাকিতে বাড়ির গেট না খোলায় গেট টপকে ভেতরে ঢোকেন এনআইএর আধিকারিকরা। প্রায় 5 ঘন্টা চলে তল্লাশি। আমাদের ঘরে সার্চ করেছেন, আমার ঘরের সব, আমার মোবাইল, বইপত্র যা আছে ঘরে, মোবাইল নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে, আমার মোবাইল নিয়ে গেছে। এনআইএ অভিযান চলে কালীতলা আশুতি থানার গান্নে গঙ্গাধরপুরেও। সেখানে বাসু নস্কর নামে এক ব্যক্তির বাড়িতে প্রায় 5 ঘন্টা তল্লাশি চালান আধিকারিকরা। আজকে 7টার সময় এসে বলছি যে আমি কেন সার্চ করবেন না, আমাদের রাঁচি থেকে আপনাদের একটা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এবারে তো তার আগে তো হুড়মুড় করে সব ঘরে ঢুকে পড়লো। অভিযোগ আমার নামে বলেছে বিকাশা নস্কর। আমি টিউশন করি আর সেলাই। এছাড়াও হাওড়ার ইছাপুর এলাকায় 8-এর এক কেদার ভট্টাচার্য লেনে হানা দেয় এনআইএ। সূর্য শত রায় নামে এক যুবকের খোঁজে তার বাড়িতে তল্লাশি চালায়। প্রায় 4 ঘন্টা ধরে চলে অভিযান। জিজ্ঞাসাবাদ করা হয় যুবকের বাবা মাকেও। আধিকারিকরা বেশ কিছু লিফলেট, বইপত্র ও একটি পুরনো মোবাইল ফোন উদ্ধার করেছেন। হঠাৎ কোনো সময় এলো, হয়তো একবেলা থাকলো কি এক রাত্রি থাকলো, চলে পোস্টারে এমনি এনআরসি ফেনআরসি এইসব টাইপের লেখা ছিল। পরশুদিন এসছে, কালকে গেছে বিকেল 4টে। যোগাযোগ এখনো নেই, ওই আসে চলে যায়, হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায়। বাড়িতে থাকলেও যতটুকু হয় একটা কথা বলে। বারুইপুরের কল্যাণপুর কুন্দরালি এলাকায় প্রায় 3 ঘন্টা ধরে চলে এনআইএ রেড। তল্লাশি চালায় 18 জনের দল। তল্লাশি চলে গৌড় মজুমদারের বাড়িতে। কলকাতার নেতাজি নগরেও চলে এনআইএ তল্লাশি। রিপাবলিক বাংলা। অবশেষে 6 বছর পর খানাকুলে তন্ত্র সাধনার জন্য শিশু কন্যাকে বলি দেওয়ায় মামলার রায় শোনালো আদালত। তান্ত্রিকের স্ত্রীকে মৃত্যুদণ্ড এবং নাবালিকার দিদাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন বিচারক। 2018 সালের 2রা ফেব্রুয়ারি খানাকুল থানায় মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন বাবা। খোঁজাখুঁজির পর এক প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় 4 বছরের শিশুকন্যার দেহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে তান্ত্রিক ও তার স্ত্রী প্রথমে এই শিশুকে ধর্ষণ এবং পরে তন্ত্র সাধনার জন্য বলি দেয়। সস্ত্রীক তান্ত্রিককে গ্রেপ্তারের পাশাপাশি খুনের ঘটনায় সহযোগিতার অভিযোগে শিশুর দিদাকেও গ্রেপ্তার করে পুলিশ। প্রসঙ্গত, জেল হেফাজতে থাকাকালীন অসুস্থতার কারণে মৃত্যু হয় অভিযুক্ত তান্ত্রিকের। এইটা বিরল থেকে বিরলতম সাজা। এটা অ্যানাউন্স করার পরে এই বার্তাটা সমগ্র পশ্চিমবাংলা ব্যাপী যাবে। জনগণ বুঝতে পারবে যে এই রকম অপরাধ করাটা কত বড় অন্যায়। তারা অপরাধ থেকে একটু অপরাধ বিমুখ হবে। যার ফাঁসির সাজা হয়েছে তার নাম সাগরিকা পণ্ডিত। উনি বাচ্চাটার কেউ না, উনি হচ্ছে তান্ত্রিকের স্ত্রী। যে তান্ত্রিক ছিলেন ওনার স্বামী, হাজব্যান্ড, উনি মারা গেছেন। তদন্তের দায়িত্ব পাওয়ার পর আমি চেষ্টা করেছিলাম যাতে এটা সাকসেসফুল হয় এবং আসামিরা সাজা পায়। সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে দিয়েছিলাম কোর্টের হাতে। আজকে মহামান্য বিচারপতি সাজা দিয়েছেন এবং এটাতে আমিও খুশি যে হ্যাঁ, তদন্তকারী অফিসার হিসাবে আমার তদন্তে একজন দোষী সে শাস্তি পেল। পাথর খাদানে ধসে চাপা পড়ে প্রাণ গেল 3 জন শ্রমিকের। দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটির মহিষাগড়িয়া গ্রাম সংলগ্ন পাথর খাদানে। পাথর ভাঙার কাজ করছিলেন 4 জন শ্রমিক। তখনই আচমকায় ধস নামে, চাপা পড়ে যান 4 জন। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। গুরুতর জখম চতুর্থ জনকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। 3 শ্রমিকের মৃতদেহ রামপুরহাট মেডিকেলে ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে নলহাটি থানার পুলিশ।
সকালে পাহাড়ে কাজে গিয়েছিল, কাজে লেগেছিল, লাগার পর ধরলাম পাহাড়ের ধসটা নেমে পড়ে গিয়েছিল। তিনজন, যেটা আমার শুনে দেখিনি তো, তিনজন শুনেছি। নলহাটিতে যেভাবে অবৈধ মাইন্স বিভিন্ন জায়গায় চলছে, সরকার উদাসীন, বিচার ব্যবস্থা কিছু নাই, সেই কারণে এই ধরনের ঘটনা ঘটছে। যদি পারমিশন দিয়ে থাকে তাহলে সরকারের উচিত যে এদেরকে ন্যায্য ক্ষয়ক্ষতি এদের পরিবারকে দেওয়া উচিত। আর এই ধরনের যে সমস্ত মাইন্স চলছে তার তদন্ত হয়ে বিহিত ব্যবস্থা ইমিডিয়েট করা দরকার আছে।